স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বুয়েটের এই বিষয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের এক্সিলেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহবুব আলম তালুকদার। বিস্তারিত জানবো তার কাছে। জনাব মাহবুব আলম তালুকদার, নাটোরের বড়াই গ্রামে যে দুর্ঘটনা কবলিত দুটি বাসের কোনোটি সড়কে চলাচলে ফিটনেস সার্টিফিকেট ছিল না। বাস দুটি যে কোম্পানির, তাদের কারোরই অনুমতি ছিল না ওই পথে চলাচলের। মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকির এই দুর্বলতা কাটিয়ে ওঠার আসলে উপায় কি, জনাব মাহবুব আলম তালুকদার? ধন্যবাদ। এই ক্ষেত্রে এনফোর্সমেন্ট মাস্ট বি স্ট্রিক্ট। আমাদের আইন প্রয়োগের শিথিলতা, আইনটা আমরা সিরিয়াসলি মানার চেষ্টা করি না এবং সবাই আইনটাকে যেভাবে হোক অ্যাভয়েড করার টেন্ডেন্সি কাজ করে। তবে এই দুর্ঘটনার মূল কারণ আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে আইন প্রয়োগের শিথিলতা, অবহেলা, এবং এটাকে সিরিয়াসলি কেউ বলেন। জনাব মাহবুব আলম তালুকদার, আপনি যে আইন প্রয়োগের শিথিলতা বা অবহেলার কথা বলছিলেন, সেই অবহেলা বা শিথিলতার আসলে কারণ কি? মানে কোনো সময় বলে যে লোক বলের অভাব, তারা বলে থাকে যারা আইন, এবং কেউ কেউ বলেন যে তাদেরকে ফাঁকি দিয়ে আসলে অনেক সময় এগুলি রাস্তায় নামানো হয়। এই ক্ষেত্রে আসলে কোনটি সঠিক? আমাদের দেশে যে পরিমাণ যানবাহন এবং বিআরটি এর যে পরিমাণ জনবল, কোনোভাবেই এটাকে সিস্টেমেটিকভাবে ম্যানেজমেন্ট করা বিআরটির পক্ষে সম্ভব না। এইটাকে যদি প্রাইভেটাইজেশন করা হয় বা এই দায়িত্ব যদি ভাগ করা হয় তাহলে অনেকটা সম্ভব এটা সিস্টেমেটিকভাবে এটাকে ম্যানেজমেন্ট করা। কিন্তু জনবল কাঠামো এবং অন্যান্য যে সিস্টেমের কারণে আমরা এটাকে ডিসিপ্লিনে আনতে পারতেছি না। তো এই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা উচিত, যার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে এবং রেসপন্সিবিলিটি আমরা যেন। জনাব মাহবুব আলম তালুকদার, আপনি অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির কথা বলছিলেন। অন্য একটি প্রসঙ্গে আসি। যানবাহনের মুখোমুখি সংঘর্ষের বড় একটি কারণ ওভারটেকিং। আমাদের রাস্তাগুলি যেরকম আছে সেটা মাথায় রেখে কি কোনো প্রযুক্তিগত কোনো ব্যবস্থা বা কশন এরকম নেওয়া যায় কিনা, যাতে ওভারটেকিং কম হয় বা ওভারটেকিং কম ঘটে? ওরকম কোনো কিছু কি করা যায়, করার উপায় আছে? ডিভাইডারের বিকল্প নাই। ডিভাইডারের ফলেই মুখোমুখি সংঘর্ষ হবে না। আমাদের দেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিন্তু মুখোমুখি সংঘর্ষের মূল কারণ ডিভাইডার না থাকা এবং ড্রাইভারদের মধ্যে একটা বেপরোয়া মনোভাব। তাদের মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে যে দ্রুত পৌঁছানো, এবং ওভারটেকিং, ওভারলোডিং এবং ওভার স্পিডিং। এবং আমাদের যে রাস্তাঘাট এবং যান্ত্রিক ত্রুটির মাধ্যমে এই সমস্ত ঝুঁকিগুলি নেওয়া কোনোভাবেই ঠিক না। এক্ষেত্রে এনফোর্সমেন্টের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, স্ট্রিক্টলি যদি এনফোর্সমেন্ট করা হয়। অধ্যাপক মাহবুব আলম তালুকদার, আপনি যে বুয়েটের এক্সিলেন্ট রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছেন, তাদের কাছ থেকে কি এই সড়ক পরিবহনের এই নকশা বা সড়ক নিরাপদ করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ, সাহায্য এগুলি চাওয়া হয়, নিয়মিত চেয়ে থাকে কর্তৃপক্ষ? না, আমাদের কাছ থেকে সরাসরি এরকম নির্দেশনা চাওয়া হয় না। তবে আপনারা যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, উন্নত বিশ্বে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি মূলত এই সমস্ত কাজ করে থাকেন। বিশ্ববিদ্যালয়গুলির ভিত্তিতেই আপনার এই সমস্ত সলিউশন ইমপ্লিমেন্টেশন। তবে আপনি বিশ্ববিদ্যালয় এগুলোর ক্ষেত্রে ইন্টারভেনশন স্টাডি করতে পারে, মানে প্রায়োগিক গবেষণা এবং কেস কন্ট্রোল স্টাডি এবং একতায় অপারেশন রিসার্চ। প্রায়োগিক গবেষণার মাধ্যমেই সমস্যাগুলি ফুটে আসবে এবং এটার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাদের দেশে বর্তমানে এক্সিস্টিং প্রোগ্রাম আছে সরকারের এবং বেসরকারি পর্যায়ে, কিন্তু এইগুলি আসলে পুরোপুরি কার্যকর না। কী কারণে কার্যকর না? এইগুলি যদি আমরা সঠিকভাবে অনুসন্ধান করতে পারি, সঠিকভাবে গবেষণা করতে পারি, সঠিকভাবে যদি তথ্য আবিষ্কার করতে পারি এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা প্রায়োগিক গবেষণা করি নাই। প্রায়োগিক গবেষণা যদি করা হয়, that is called operation research. Operation research is a process to identifying and solving the program problems. Existing যে প্রোগ্রাম যেগুলো আমরা দেখতে পাচ্ছি, বিআরটি এর প্রোগ্রাম, আরএসডির প্রোগ্রাম, আর যোগাযোগ মন্ত্রণালয়ের প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রামের মধ্যে কোথাও না কোথাও কোনো ত্রুটি লক্ষণীয়। এই ত্রুটিগুলি যদি আমরা আবিষ্কার করতে পারি এবং এগুলির মাধ্যমে সমাধান করতে পারি, তাহলে আমরা অনেক সমাধান খুঁজে পাবো। এই ক্ষেত্রে ইনডেপথ ইনভেস্টিগেশনের কোনো বিকল্প নাই এবং ইনডেপথ স্টাডি, যার মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান সম্ভব।
জনাব মাহবুব আলম তালুকদার, দুর্ঘটনার পরপরই যদি একটি তদন্ত কমিটি হয় এবং তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করে, সেই তদন্ত কমিটির রিপোর্টগুলি কি আসলে কতটা বাস্তবানুগ থাকে এবং সেই রিপোর্ট থেকে আসলে কি শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নিয়ে থাকে পূর্বের অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু বলেন। আমি একটু আগে আমার যে সদ্য শিক্ষক ডক্টর শামসুল হক স্যার যে কথাটা বলছেন, আমাদের দেশে যে তদন্ত কমিটিগুলি হয় এগুলো আসলে কোনোভাবেই এগুলি লজিক্যাল না, এবং তদন্ত করার জন্য যে ইনভেস্টিগেশন টিম উন্নত বিশ্বের সাথে আমরা সব উদাহরণ দিই, তা আমাদেরকেও সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমাদের অনুসরণ করা উচিত। ইনভেস্টিগেশন টিমগুলি অবশ্যই অ্যাক্সিডেন্ট একটা অ্যাপেক্স সায়েন্স, এটা ইন্টিগ্রেটেড একটা বিষয়, এই ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি, এই ক্ষেত্রে যার যে ভূমিকা বিভিন্ন ডিসিপ্লিনের মাধ্যমে যদি এটাকে তদন্ত করা হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল আসপেক্ট এবং আপনার মেডিকেল আসপেক্ট, বিভিন্নভাবে যদি বিভিন্ন এক্সপার্টদের সমন্বয়ে যদি কমিটি তৈরি করা হয় এবং এই কমিটি রিপোর্টের ভিত্তিতে যদি এটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে অ্যাক্সিডেন্ট অনেক কমার কথা। কিন্তু আদৌ আমাদের দেশে এরকম এক্সপার্টদের সমন্বয়ে কোনো কমিটি গঠিত হয় নাই, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। জনাব মাহবুব আলম তালুকদার, আপনাকে ধন্যবাদ। কিছুটা দেরিতে হলেও আগামী মাসেই জাতীয় সম্প্রচার নীতিমালা আলোকে বিষয়কে নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু। এই কমিটি সম্প্রচার আইনের খসড়া ও স্বাধীন সম্প্রচার কমিশনের রূপরেখা তৈরি করবে, আর তা বিল হিসেবে সংসদে উত্থাপন করা হবে আগামী বছর। এরপরই গঠিত হবে স্বাধীন সম্প্রচার কমিশন। সমালোচনাকে পাশ কাটিয়ে গেল জুলাই মাসে জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর পরপরই প্রকাশ করা হয় এ সংক্রান্ত গ্যাজেট, যাতে বলা হয় স্বাধীন কমিশন গঠন না হওয়া পর্যন্ত নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব থাকবে তথ্য মন্ত্রণালয়ের হাতে। মাসের ভিতরে আমি চূড়ান্ত করার চেষ্টা করব। তখন তথ্যমন্ত্রী জানিয়েছিলেন ৩ থেকে ৪ মাসের মধ্যে কমিটি গঠন করে আলোচনার ভিত্তিতে স্বাধীন সম্প্রচার আইন ও কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হবে, গঠন করা হবে স্বাধীন কমিশনও। মাঝখানে যে বিলম্ব হয়েছে, বিলম্ব হওয়ার কারণ হচ্ছে মাঝখানে ঈদের ছুটি ছাটা ছিল, বিভিন্ন রকম ছুটি ছাটা ছিল, যার জন্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথাবার্তাগুলো শেষ করতে পারিনি। বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলা শুরু করেছি এবং একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। অংশীজন বিশেষজ্ঞদের পাশাপাশি কমিটিতে আরও থাকবেন গণমাধ্যম সহ নারী ও মানবাধিকার কর্মীরা। তবে কমিটির আকার কি ধরনের হবে তা স্পষ্ট করেনি তথ্যমন্ত্রী। জানালেন কমিটি গঠনের পর 2 থেকে 3 মাস সময় লাগবে আইনের খসড়া তৈরি করতে, তারপর তা জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। খসড়া চূড়ান্ত হলে পাঠানো হবে সংসদীয় কমিটির কাছে, তারপর তা উঠবে জাতীয় সংসদে। অংশীজনের কমিটি বসে আমাদের একটি সম্প্রচার আইনের খসড়া এবং সম্প্রচার কমিশনের রূপরেখা ও কাঠামো, ক্ষমতাও ও কর্তৃত্বের পরিধি সংক্রান্ত যাবতীয় পরামর্শ তারা লিখিত আকারে মন্ত্রণালয়কে পেশ করবেন এবং আইনটা পাশ হলেই কেবল আমি এই কমিশন গঠনের জন্য আমি সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির কাজ হাতে নিব। এই বছরে সম্ভব হবে না। তবে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন গণমাধ্যম কর্মীরা। তাদের মতে যতদিন কমিশন গঠন না হচ্ছে ততদিন পর্যন্ত নীতিমালার অপপ্রয়োগের আশঙ্কা থেকেই যাবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান। কথা বলছি তার সঙ্গে। স্যার, আপনি শুনলেন যে আমাদের তথ্যমন্ত্রী বলছেন যে স্বাধীন আইনের খসড়া স্বাধীন সম্প্রচার কমিশনের রূপরেখা তৈরি হবে কিছুদিনের মধ্যে। সম্প্রচার নীতিমালা তৈরির সময় নানা ক্ষেত্রে বিশেষজ্ঞরা জড়িত ছিলেন। সরকার শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের পরামর্শ বা সুপারিশ কতটা আমলে নেয় আপনার অভিজ্ঞতার আলোকে যদি স্যার একটু বলেন। ধন্যবাদ। আমার মনে হয় সরকার তো জনগণের বিভিন্ন অংশীজন যারা রয়েছে তাদের কথাই আমলে নেবেন, এটি নেওয়ার কথা। কারণ হচ্ছে যে এই সম্প্রচার নীতিমালার ব্যাপারে যে খসড়া নীতিমালা গ্রহণ করা হয়েছে, সেই খসড়া নীতিমালার একটি ভার্সন কিন্তু একটা পর্যায়ে জনগণের মতামতের জন্যই ওয়েবসাইটে দেওয়া ছিল। তারপরে সেটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই কমিটি সেটাকে একটা চূড়ান্ত খসড়া হিসেবে অনুমোদন দিয়েছে। কিন্তু তারপরেও অনেক কথা থেকে গেছে, বিভিন্নভাবে এটা আলোচিত সমালোচিত হয়েছে। কিন্তু যারা এই সম্প্রচার ভোক্তা, যারা এই টেলিভিশন কিংবা অনলাইন কিংবা রেডিও যারা শুনেন কিংবা দেখেন, তাদেরকে বুঝতে হবে
যে তারা কি চান, তাদের কি প্রয়োজন, সেটা সমাজের জন্য কতটা কাজে আসবে এবং এই মাধ্যমগুলো কল্যাণমুখী কিংবা জনগণের জন্য গণতান্ত্রিক চর্চায় কতটা অবদান রাখতে পারবে সেই বিষয়টি খুব পরিষ্কারভাবে তাদের বুঝতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই কমিটি, যে প্রস্তাবিত কমিটি করা হচ্ছে, আমরা শুনছি যে খুব শিগগিরই একটি কমিটি হবে, তারা আইন কানুন তৈরি করবেন এবং এই সম্প্রচার নীতি